আজ আমি এই ভিডিওতে স্বাভাবিক সংখ্যার ধারণা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, আমরা তো জানি 1, 2, 3, 4, 5, 6 করে যে সংখ্যাগুলো আছে সেগুলো স্বাভাবিক সংখ্যা। কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে অনেকগুলো ভাগ আছে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সেই ভাগগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমেই আমি স্বাভাবিক সংখ্যাকে কটা ভাগে ভাগ করা যায় সেগুলো দেখাবো। দেখো, আমি স্ট্রেট লাইনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হলো মৌলিক সংখ্যা। তাহলে প্রথম ভাগটা কি হলো? মৌলিক সংখ্যা। তাহলে দ্বিতীয় ভাগের নাম কি? যৌগিক সংখ্যা। আর তৃতীয় ভাগের কি নাম সেটা আমি পরে বলছি। এসো তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আমি চিনব কি করে সেটা একটু জেনে নিই। কোন সংখ্যা যদি সেই সংখ্যা এবং 1 এই দুটি সংখ্যা দিয়েই বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। কিরকম? একটা উদাহরণ দেওয়া যাক। ধরো একটা সংখ্যা নিলাম 5। এই 5 সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যায়? 5 সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করা যায়, 5 একে 5। আবার এই 5 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়, 5 একে 5। অর্থাৎ এই 5-এর গুণনীয়ক কটা? দুটো গুণনীয়ক আছে। 5-এর গুণনীয়ক কটা? দুটো, 1 আর 5। তার মানে আমি কি দেখলাম? মৌলিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র দুটো গুণনীয়ক হবে। কি কি? একটা হবে 1 আর আরেকটা হবে সেই সংখ্যাটা। তা বাদে কোনো গুণনীয়ক মৌলিক সংখ্যার ক্ষেত্রে থাকবে না। যদি কোনো সংখ্যায় শুধুমাত্র সেই সংখ্যাটা এবং 1 এই দুটি গুণনীয়ক থাকে তাহলে সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এবারে দেখো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা কিন্তু 2-এর বেশি হবে। কি করে? এসো একটু দেখে নি। 4 সংখ্যাটা হলো যৌগিক সংখ্যা, এটা আমরা সবাই জানি। তাহলে 4-এর গুণনীয়ক গুলো কি কি? 4-এর গুণনীয়ক হবে 1, কারণ 4-কে 1 দিয়ে ভাগ করা যায়। 4-এর গুণনীয়ক হবে 2, কারণ 4-কে 2 দিয়ে ভাগ করা যায়। আবার 4-এর গুণনীয়ক হবে 4, কারণ 4-কে 4 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই 4-এর কটা গুণনীয়ক পেলাম? 3টে। 3টে মানে কি? এই দুটো গুণনীয়কের বেশি। দুটো গুণনীয়কের বেশি হওয়া মানে সেটা হলো যৌগিক সংখ্যা। আরেকটা উদাহরণ নিই। ধরো আরেকটি সংখ্যা হলো 10। এর কটা গুণনীয়ক আছে? এর গুণনীয়ক হবে 1। 1 সবসময় সবার গুণনীয়ক, সব স্বাভাবিক সংখ্যারই গুণনীয়ক। তাহলে 1, তারপরে হবে 2, কারণ 10-কে 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে হবে 5, কারণ 10-কে 5 দিয়ে ভাগ করা যায়। আবার 10-কে 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে 10-এর ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা হলো 4টে। সেটাও এই দুটো সংখ্যার গুণনীয়কের চেয়ে বেশি, অর্থাৎ দুটোর চেয়ে বেশি মানে সেটা হলো যৌগিক সংখ্যা। এইবার দেখো, তাহলে মৌলিক সংখ্যায় দুটো গুণনীয়ক, যৌগিক সংখ্যায়
দুটোর বেশি গুণনীয়, তার মাঝখানে যেটি আছে তার গুণনীয়কের সংখ্যা হলো একটি। তাহলে এইখানে কি আসবে? এখানে হবে এক। এই একের গুণনীয়কের সংখ্যা হবে এক, যা মৌলিক নয় আবার যৌগিক নয়। কারণ মৌলিক হতে গেলে মিনিমাম গুণনীয়ক হতে হবে দুটো, যৌগিক হতে গেলে মিনিমাম গুণনীয়কের সংখ্যা দুইয়ের বেশি হতে হবে, আর একের গুণনীয়কের সংখ্যা একটি। তাই এক মৌলিক নয় যৌগিক নয়, শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা। তাহলে এখান থেকে তোমরা আর একটা জিনিস জানতে পারলে, এককে কেন মৌলিক বা যৌগিক বলা হয় না। তার কারণ মৌলিকের সংখ্যা হতে গেলে দুটো গুণনীয়ক দরকার মিনিমাম, যৌগিক হতে গেলে দুটোর বেশি গুণনীয়ক দরকার। একের মধ্যে কিন্তু দুইয়ের কম গুণনীয়ক অর্থাৎ একটি গুণনীয়ক আছে। তাই এক হলো স্বাভাবিক সংখ্যা, মৌলিক নয় যৌগিক নয়। আশা করি তোমরা এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর এককে কেন মৌলিক বা যৌগিক কোন সংখ্যাই বলা হয় না, শুধুমাত্র বলা হয় স্বাভাবিক সংখ্যা, সেই ধারণাও পেলে। এবার আর একটা জিনিস তোমাদেরকে বলবো, পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? দুটো সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। কিরকম? ধরো 24 আর 25। 24-এর একটা গুণনীয়ক হবে 1, 25-এরও একটা গুণনীয়ক 1, কিন্তু 24 আর 25-এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই এই দুটো কে বলা হবে, তাহলে 24 আর 25 এই দুটোকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। আশা করি এই ভিডিওর মাধ্যমে এই স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এককে কেন মৌলিক বা যৌগিক বলা হয় না এবং পরস্পর মৌলিক সংখ্যা কি, এই সব ধারণাগুলো তোমরা পেলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।